বহির্বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত এবং জনপ্রিয় ব্রিটিশ বাংলাদেশি ফাহিম আল চৌধুরীর বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা ফাহিম আল চৌধুরীর সাথে বার্মিংহাম শহরে কথা বলবো এবং আজকে আমরা জানবো ফাহিম আল চৌধুরীর বিভিন্ন জীবনের কাহিনী নিয়ে, ওনার ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড বা ইদানিং সোশ্যাল মিডিয়াতে ওনার কিছু বক্তব্য ভাইরাল হওয়ার বিষয় নিয়েও আমরা ওনার সাথে আজ কথা বলবো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখছি আমরা অনেক সফলতা অর্জন করেছেন। সফলতা হওয়ার পরেই মানুষ বিভিন্নভাবে অনেক লাক্সারিয়াস লাইফের চিন্তা ভাবনা করে এবং আরামায়েশে দুবাই এবং লন্ডনে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাড়ি ঘর করে ওনারা আরামায়েশে থাকে। এর বিপরীতে আপনি দেখলাম যে আপনার এইসব লাক্সারিয়াস লাইফ রেখে আপনি সিলেটে মানুষের জন্য একদম রুড লেভেলে পড়ে আছেন। এসবের কারণটা কি? দেখেন, আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমি সিলেটি। আমি ইউকেতে বড় হয়েছি, বাট আমার অস্তিত্বটা কি? আমার অস্তিত্বের পরিচয়টা হচ্ছে সিলেট। আমি একজন সিলেটি। তো আজ ইউজুয়াল সিলেটি হিসাবে আমার কিছু দায়বদ্ধতা আছে। সিলেটের মানুষের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি, যতদিন পারি করে যাব এই সিলেট। কারণ আজকে আমি ফাহিম হওয়ার পিছনেই কিন্তু আমার সিলেটের মানুষের অবদান, এবং সিলেটটাকে আমি অনেক ওন করি, আমি ভালোবাসি, এবং আমি একজন সিলেটপন্থী মানুষ। বিপিএল এ যোগ দেওয়ার পর থেকে যখন আপনি আনুষ্ঠানিকভাবে আপনার বিপিএল এর টুর্নামেন্টগুলো উপভোগ করার জন্য সিলেটে নামলেন, এরপর থেকেই সারা সিলেটে তথা বাংলাদেশে একটা হুলস্থুল শুরু হয়ে গেল। কে এই ফাহিম চৌধুরী, কোন দেশ থেকে ওনার আগমন? আপনার সবসময় যতদিন আপনি দেশে থাকছেন সবসময় এর মিডিয়ার আলোচনায়, আপনার মিডিয়ায় আলোচনার পজিটিভ নেগেটিভ দিকগুলো আছে, এটারে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রত্যেকটা জিনিসের, মানুষ বলে চাঁদের মধ্যেও কিন্তু দাগ আছে। এই পৃথিবীর কেউ পারফেক্ট না। পারফেক্ট যারা ছিলেন নবী রাসূল ছিলেন। আর আমার যেটা আপনি বললেন যে এই সিলেটের হুলচুল শুরু হয়ে গেছে, বা যখনই যেটা বললেন যে মিডিয়া কভারেজ হয় বা অনেক কিছু। মিডিয়া কভারেজ কখন হবে? যখন মানুষ মনে করবে যে পাবলিক কিছু জানতে চায়, বা পাবলিকের পারসেপশনটাকে তো মূল্যায়ন করা হয়, এটাই তো মিডিয়া কভারেজ। তো সেই হিসাবে হয়তো করা হয়। তো এটার পিছনে আমি শুধু বলবো যে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এটা আল্লাহ হচ্ছে সম্মান দেওয়ার মালিক, আল্লাহ হচ্ছে ইজ্জত দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চাইছে, এজন্য হয়তো যে মিডিয়া আমাকে একটু কভারেজ দেয়, বা মিডিয়ায় একটু আমি গেলে তারা আমার কাছে আসে। তারা চায় যে পাবলিক, কিন্তু পাবলিক পারসেপশনটা তো এটা, পাবলিক চাচ্ছে হয়তো আমার সম্পর্কে জানতে, বা অনেক কিছু আমার অজানা অনেক কিছু জানতে। সেই জায়গা থেকে হয়তো তারা জানার চেষ্টা করে। কয়েক সপ্তাহ আগে শুক্রবারে আপনি মাজারে নামাজ পড়ে আসার পথে যে ইন্টারভিউ দিয়েছেন, এই ইন্টারভিউ ফুটেল সিলেটের রাজনৈতিক অঙ্গনে এবং মাজার কর্তৃপক্ষের অঙ্গনে, আপনার আব্বাসীদের অনুসারীদের অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনি কি এসব আলোচনায় এবং আপনাকে নিয়ে প্রতিবাদ করায় এবং আপনার এই বক্তব্যগুলা প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন দাবি দাবা তুলে আপনি ভীত হয়েছেন বা ভয় পেয়েছেন? আমি মানুষ জন্ম নেয় একবার, মরে একবার। আমরা সবকিছুতে রাজনীতি আমরা ঢুকাই ফেলি। সত্য কথা বলতে গেলে আমার এই জায়গায় ভোট ব্যাংক কমে যাবে, ওই জায়গায় ভোট ব্যাংক বাড়বে, এই হিসাব করে তো আমি ফাহিম চলি না। আমি যে কথা হলো সত্য সেটাই আমি বলি। কথার মধ্যে যে যখন আপনি অনেক সময় কথা বলবেন, দুই একটা শব্দ উচ্চারণে ভুল থাকতে পারে, সেই জায়গাটা হয়তো কিছু সময় কেউ কষ্ট পেতে পারে, এটা কোয়াইট ন্যাচারাল। বাট সত্যর অঙ্গিনে আমি কন্টিনিউয়াসলি থাকবো। মাজার ইস্যুটা নিয়ে যে জিনিসটা হয়েছে, আমাদের সিলেটের মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা অনেক ভালো, আমাদের ইউনিটিটা অসম্ভব সুন্দর। সো যার কারণে মাজার ইস্যু নিয়ে যখন আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, যেটা সঠিক, যেটা আমি সত্য মনে করেছি, সেটাই আমি অ্যান্সার করেছি। এবং আপনি যে একজন স্কলার নিয়ে কথা বলেছেন, আমি অসম্ভব ওনাকে শ্রদ্ধা করি, আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি। তো এগুলা মনে করেন যে এখানে আমি যে আব্বাসী হুজুরকেও চিনি না, আল সুন্নাহ ফাউন্ডেশনের যে আব্দুল্লাহ হুজুরকেও আমি পার্সোনালি চিনি না। বাট যেখানে যে কথার মধ্যে আমি চাই যে আমরা সবাই মিলেমিশে থাকি, কেউ কাউকে আঘাত করুক, প্রতিহিংসামূলক কাজ করুক, সেটা আমি পছন্দ করি না। এটা হচ্ছে ওয়ান অফ মাই ক্যারেক্টার।
সেই জায়গা থেকে অবশ্যই আমি যেটা ওই সময় যেটা ভালো মনে করেছি সেটা আমি বলেছি। এর আগে পিছনে কি সেইগুলো আমি হিসাব করি না, কারণ এটা ঠিক না করা। আপনি ন্যাচারালি সত্যর মধ্যে থাকতে হবে। সত্যের মধ্যে থাকলে আপনার উপরে অনেক ঝড় আসবে, ঠিক আছে? ঝড়গুলো তো বটগাছই লাগে, তো ঝড় আসবে, কিন্তু সেই ঝড়কে আপনাকে ফেস করতে হবে, কনসিকুয়েন্সেস ফেস করতে হবে, সত্যের উপর থাকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভবিষ্যতে আপনি সিলেটের সিটি মেয়র অথবা কোনো জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন আছে কিনা? দেখেন, এই একটা প্রশ্ন আমি আপনাকে এইভাবে উত্তর দিব। আমি আপনার মাধ্যমে আমি আমার এলাকার মানুষদেরকে, সিলেটের মানুষদেরকে বলতে চাচ্ছি, আমি কখনো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো সময় কোথাও আই ক্যান চ্যালেঞ্জ, কোথাও আমি বলি নাই যে আমি মেয়রি নির্বাচনে আসতেছি। হ্যাঁ, আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, অনেক ওয়েল উইশার আছে, সিলেটের মানুষ পরিবর্তন চাচ্ছে, সেই হিসাবে মানুষ মনে করছে ফাহিমকে দিয়ে পরিবর্তন হবে, সেই জন্যই অনেকে প্রচার প্রচারণা করছে, আমি তো করিনি। তো আমি যেহেতু মানুষ প্রচার প্রচারণা করতেছে, সেই জায়গাতে অনেক রাজনীতিবিদদের ঘুম হারাম হয়ে গেছে, আমি আসলে কি হতো সেটা আপনি এখন থেকে অ্যানালাইজ করতে পারবেন। প্রবাসী যারা আছে বহির্বিশ্বে বিভিন্ন দেশে, সিলেটের স্পেশালি, সবাই চায় আপনার মতো নিঃস্বার্থ একজন মানুষ যদি মেয়র হয়, সিলেটের মানুষের প্রত্যাশা পূরণে কাজ হবে। আমি আপনাকে প্রশ্নটা উত্তর দেই। আমি সত্য যে কথা হচ্ছে, আমি অনেক ব্যস্ত একজন মানুষ। আমি আমার পরিবার, আমার ব্যবসা, আমার যে ইন্টারন্যাশনাল অনেক দেশে আমার ব্যবসা আছে, আমি সেগুলো নিয়ে বিজি থাকি। আমার পরিবারকে আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। আমি কিছু ইন্টারনাল কাজ করি, সেই কাজগুলা উপর প্রেশার পড়ে। তো রাজনীতি আসলে আমার জন্য না, পলিটিক্স আমার জন্য না। তো আজকের তারিখ পর্যন্ত আমি আবার দায়িত্ব নিয়ে বলতেছি, আমি এরকম কোনো মেয়রিতে আসবো এরকম কোনো চিন্তা ভাবনা আজকে পর্যন্ত করি নাই। হ্যাঁ, অনেকে এটা নিয়ে প্রচার প্রচারণা করতেছে, কারণ মানুষ পরিবর্তন চায়। আর এই একটু প্রচার প্রচারণা যে আমার ওয়েল উইশাররা করার কারণে দেখা যায় রাজনৈতিক অঙ্গনে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কেন ভাই, এত দুর্বলতা কেন আপনাদের? এত দুর্বলতা কিসের? আপনাদের যে ঘুম হারাম হয়ে গেল, এত দুর্বলতা কিসের? আমার কথা হচ্ছে কি আপনারা দুর্বল কেন? আপনারা যদি যে মাননীয় প্রধানমন্ত্রী যাকে দায়িত্ব দিবে, আমরা সবাই মিলে তার জন্য তো কাজ করব। আরেকটা জিনিস হচ্ছে, আপনার একটা বক্তব্যে আপনি বলছেন মা বাবার দোয়ায় আপনি 4,000 কোটি টাকার মালিক। অনেক লোকজন আমাদের সিলেট এবং সিলেটের বাইরে বা বাংলাদেশের ঢাকা থেকেও আপনার ব্যবসা এবং বিভিন্ন আয়ের উৎস জানতে চেয়েছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? আমি দেখেন, আমি কত কোটি টাকার মালিক, আমি ব্যক্তি আমি কত টাকার মালিক, আমার ব্যবসা প্রতিষ্ঠান কত টাকার মালিক, সেইগুলো হিসাব করতে হলে আমার মনে করেন সময় লাগবে। সো আমরা অ্যামাউন্টে যাওয়ার দরকার নেই। আমি ব্যবসা করি রিয়েল এস্টেটে, আমার ইউকেতে শপিং সেন্টার আছে, আমার কমার্শিয়াল প্রপার্টি আছে, রেজিডেন্সিয়াল প্রপার্টি আছে। আমি যেহেতু প্রপার্টি বুঝি, প্রপার্টি নিয়ে কাজ করি। এরপরে হচ্ছে আপনার যে আমার দুবাইতে আমার একই অবস্থা, আমার কাতারেও আছে ব্যবসা। সো আমার রেজিডেন্সিয়াল প্রপার্টি আছে, কমার্শিয়াল প্রপার্টি আছে। আমি গেটওয়ে কমিউনিটি তৈরি করতেছি, আমি এই জিনিসটা বুঝি। এবং আমি হচ্ছে বিজনেস ইউকে বেস না দুবাই বেস? ইউকে এন্ড দুবাই, এবং আমার যে এবং মিডল ইস্টে কাতার আছে, বাহরাইন স্টার্ট করেছি রিসেন্টলি। তো এগুলো হচ্ছে যে, এরপরে হচ্ছে আমার আপনার মাইক্রো ফাইন্যান্স আছে, মাল্টিমিডিয়া বিজনেস আছে। তো মাইক্রো ফাইন্যান্সটা যেমন আমি যে সুদ মুক্ত ভাবে আমি লোন দেই প্রতিষ্ঠান, যে কোনো একটা যে প্রতিষ্ঠানে, তো সেইভাবে আমি কাজ করতেছি। সো এক্স্যাক্টলি কত টাকা হবে সেটা আমি জানি না, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে দ্যাট আমার প্রতিষ্ঠানটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল বডি, আর আমি ব্যক্তি হচ্ছে ইন্ডিভিজুয়াল বডি। তো আমার অ্যাসেট কতটুকু, আমার প্রতিষ্ঠান অ্যাসেট কতটুকু, সেটার জন্য বসতে হলে আমার অবশ্য ফাইন্যান্স অ্যাডভাইজার থেকে নিয়ে আমার যে অ্যাকাউন্টেন্ট সবার সাথে বসতে হবে সঠিক। গত বছরে আপনি যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে ফাহিম চৌধুরী ফাউন্ডেশনের এই একত্রিত হয়ে মিলে আপনারা যে চক্ষু সেবা দিয়েছেন জকিগঞ্জ সহ সিলেটের চোদ্দ মানুষের, প্রায় আমরা জেনেছি আপনাদের এলাকা থেকে 35,000-এরও রোগীকে আপনি চিকিৎসা দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সংগঠনটা চলে, এটা কিভাবে আপনি একটা এলাকার পর্যায়ে নিয়ে আসতেন? জিয়াউর রহমান ফাউন্ডেশন হচ্ছে, এটা হচ্ছে যে সভাপতি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, এবং এটার ভাইস চেয়ারম্যান as far I know that it is ডক্টর জুবাইদা রহমান, দ্য ফার্স্ট লেডি, এন্ড ডাইরেক্টর হচ্ছে আমাদের বারিস্টার জায়মা রহমান। তো এটা হচ্ছে ওনাদের পারিবারিক একটা যে ফাউন্ডেশন, আর আমি হচ্ছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট হচ্ছে আলাদা। আমি যে জিনিসটা বলবো দ্যাট ফাহিম আল চৌধুরী ট্রাস্টটা
সাথে কোলাবোরেশন করা জিয়াউর রহমান ফাউন্ডেশন, এটা আমার জন্য এবং আমার ট্রাস্টের জন্য, আমার এলাকার মানুষের জন্য বিশাল কিছু পাওয়া। কারণ জিয়াউর রহমান ফাউন্ডেশন কখনো কারোর সাথে কোলাবোরেশন করে নাই, শুধু আমার ট্রাস্টকে তারা হয়তো বিশ্বাস করেছে এবং দেখেছে যে এই ধরনের আর কোনো প্ল্যান আছে কিনা, হলে এটা সিলেট বা বাংলাদেশের কোন এরিয়া হওয়ার সম্ভাবনা আছে? আমরা যে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট পুরো বাংলাদেশ ভিত্তিক কাজ করে, জিয়াউর রহমান ফাউন্ডেশন পুরো বাংলাদেশ ভিত্তিক কাজ করে। এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য ক্রাইসিস। কোলাবোরেশন ওয়াইজ আর কোনো প্রজেক্ট আছে? হ্যাঁ, অনেক আছে, তো সমস্ত আমিও টাইম দিতে পারতেছি না এটার জন্য। আর হচ্ছে গিয়ে কি, বাংলাদেশে যখনই যেখানে ক্রাইসিস হবে, যখন যেখানে নিড হবে, জিয়াউর রহমান ফাউন্ডেশন যদি কখনো মনে করে যে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এখানে থাকা দরকার, তাহলে আমি থাকবো এবং প্রয়োজন হয় আমরা মিলেমিশে কাজ করব। এটাই হচ্ছে কোয়াইট নরমাল। জুলাই অবদান নিয়ে ইদানিং কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, এ বিষয়ে অনেকেই অনেক মন্তব্য দিয়েছেন এবং অনেকেই বলছেন এটা এআই দিয়ে তৈরি করা। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে কি, আমাদের যে যারা এগুলা বলে এআই, আমার মনে হয় যে তাদের যে পরিচয়টা হচ্ছে তারা মনে হয় সন্তান অফ এআই সম্পর্কে তাদের ধারণা কম। এআই পুরো দুনিয়া এখন ইয়ে করতেছে। তো বাংলাদেশে কি বা পৃথিবীতে কি সায়েন্স নাই? এআই যে প্রযুক্তিটাকে তারা কি যে ক্রস চেক করার যুক্তি নাই? যদি থাকে, আই ক্যান চ্যালেঞ্জ টুডে, আমি পুরো বিশ্বর মধ্যে আমি চ্যালেঞ্জ করতেছি, এটা এআইটা প্রমাণ করুক। ওরা জীবনে কেউ পারবে না। কারণ আমার এত ওয়েল উইশাররা, আমার কিছু কিছু নেগেটিভ ওয়েল উইশাররা এত বেশি আছে, যদি তারা পারতো সেটাকে প্রমাণ করতো। যদিও আমি এটা যে পক্ষ না, এটা লিক কেন হলো, কোথা থেকে হলো, কেন হলো, কিভাবে হলো, সেটা আমার যে অজানার মধ্যে রয়েছে। জুলাইতে আমার অবদান কি ছিল যেটা পাবলিকরা জানতে পারে, সেটা হচ্ছে আমার ফেসবুকে জুলাই থেকে আমি মেয়ের মাসে আমি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি দ্যাট বেনাজির আহমেদ দেশ থেকে পলাতক, ছাত্র আন্দোলন আসতেছে। তো মে মাসে আমি কেমন জানলাম, যখন বাংলাদেশে কেউ জানে না। এরপরে হচ্ছে আপনি জুলাই মাসটা যদি আপনি 2024-এর জুলাই অগাস্ট পর্যন্ত আপনি যান ফেসবুকে, আপনি আমার লেখালেখির মধ্যে অনেক মেসেজ পাবেন, হিডেন মেসেজ আছে। এগুলো বাদ দিলাম, এটা হচ্ছে আমার কথা। আমি কি করেছি না করেছি সেটা হলো প্রাকৃতিক সময়ে হয়তো বলে দিবে, যেটা অলরেডি বলে দিচ্ছে। অনেক জিনিস আছে আমি বলতে পারতেছি না। তবে আমি আপনাকে একটা কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জুলাই আন্দোলনে উনি 3 থেকে 4 ঘন্টা ঘুমাতেন, কোনো রাত উনি নির্ঘুম থাকতেন। বাংলাদেশে যখন নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল, তখন পার্শ্ববর্তী দেশ থেকে নেটওয়ার্ক কানেকশনের জন্য তখন আমাদের একটা টিম কাজ করতো, যাতে পার্শ্ববর্তী দেশ থেকে নেটওয়ার্ক ইউজ করে এই মেসেজটা, মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজটা কনভে করা হয়। 18 জুলাই আপনি মনে করে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু সেই দিন থেকে উনি একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে সেনাবাহিনীকে তাদের কিন্তু ব্যারাকের ভিতরে চলে যেতে, উনি বারবার এই কথাগুলো বলেছিল। এবং আপনি যে ওই যে হকার থেকে নিয়ে আপনি আলিম ওলামা যারা হলো রাস্তায় নেমেছিল, এইগুলার পিছনে একক কৃতিত্ব আপনি দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে। অনেক কিছু মানে অনেকে একক যে ক্রেডিট নেই অনেক কিছু। তো আমি আপনাকে শুধু একটা কথা বলি, আমি বাদ দেন, বাট আমি যে এই সময় যে সমন্বয়গুলা করেছিলাম, এই সময় যে আমি কাজগুলা করেছিলাম, সেই কাজগুলা কিন্তু কাজ এবং আপনার অবদান আমরা কমিউনিটি সারা বিশ্বের মানুষ 2 বছর পরে জানলো কেন? কারণ আমি বৃক্ষের নিচে পানি ঢালি বৃক্ষ ফল দেওয়ার জন্য না, বৃক্ষটা বেঁচে থাকুক সেই প্রত্যাশা নিয়ে আমি বৃক্ষের নিচে পানি ঢালি। আমি দেশের জন্য কি করেছি আজকে পর্যন্ত পাবলিকরা 90% জানে না। কারণ আমি জানার জন্য, কিছু পাওয়ার জন্য। আর আমার যদি পাওয়ার শখ থাকতো, তাহলে অক্টোবর 2024-এ যখন হচ্ছে ডক্টর ইউনূস যে সরকার আমাকে যখন ডাকলো যে আমি দেশে যাওয়ার জন্য, এবং হয়তো আমাকে কোনো একটা যে সম্মানী আমাকে দায়িত্ব দিত, তখনই তো আমি রিফিউজ করেছি। আমি তো কখনো কোনো কিছু ক্ষমতার পিছনে না, আমি করেছি দেশ এবং জাতির জন্য যে কাজগুলো করেছি, এবং এমন কিছু স্পেসিফিক কাজ করেছি যে কাজগুলোর কথা আজকে পর্যন্ত আমি পাবলিকলি আমি বলতে পারতেছি না। এবং এটা বলতে হলে আপনি একটা কাজ করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবেন ফাহিমকে মুখ খুলতে দেন, তখন আমি যখন মুখ খুলবো তখন পুরো বাংলাদেশে ভূমিকম্প শুরু হবে ইনশাআল্লাহ। এনসিপির যারা আছে নেতৃবৃন্দ, যারা কিন্তু দেশে বিদেশে পৃথিবীর সব জায়গায় তারা জাহির করতে চায়, তারাই একমাত্র এই 1 জুলাই জনক। এই বিষয়ে আপনি কি বলবেন? না, দেখেন যে ওদের কৃতিত্ব অবশ্যই আছে, কারণ এখানে যে যারা ছিল তারা তো ফ্রন্ট লাইনে ছিল, তাদেরকে ইয়েগুলো করে। আমরা সবচেয়ে মজার কথা হচ্ছে কি, গতকালকের একটা ভিডিও লিক হয়েছে, আমি দেখলাম যে সেটা হচ্ছে আওয়ামী লীগের যে 2-1 মন্ত্রী, তাদের কথোপকথনে থেকে দেখা যায় তারা কিছু ছাত্রদেরকে তারা ম্যানেজ করেছে। আপনি জুলাই কৃতিত্ব আমি বিএনপির একক বলতেছি না, জামাতের অবদান আপনি বলতে পারবেন না। জামাতের অবদান আছে, বিএনপির অবদান আছে, সাধারণ পাবলিকের অবদান আছে, যে স্টুডেন্টদের তো ওয়াইডলি পুরো ইন্টার বাংলাদেশে আছে, এই যে হুজুরদের আছে, মসজিদের মাদ্রাসার স্টুডেন্টদেরও আছে, জেনারেল পাবলিকের আছে, রিক্সাওয়ালার আছে, সবার আছে।
সবাই মিলে এই জুলাই অবদান কখনো বিএনপি কখনো বলে নাই তাদের একক অবদান, এই কথা তারা বলে নাই, কিন্তু এনসিপিরা বলতেছে তাদের একক অবদান। তো আমরা তো গত কয়েকদিন আগেই তো শুনলাম যে তাদের ব্যাপারে একটা ভিডিও লিক হয়েছে যে অনেক স্টুডেন্টদেরকে ম্যানেজ করা হয়েছে। তো আমি এটা বিশ্বাস করি না যে ম্যানেজ হয়তো দুই একজন হতে পারে, সবাই তার ম্যানেজ হয় না। সো বিধায় আমি আপনাকে বলতে পারবো এই জুলাইটা হচ্ছে পুরো বাংলাদেশের অবদান, সাধারণ পাবলিকের অবদান, রিক্সাওয়ালার অবদান। আপনার ইংল্যান্ডে এবং দুবাই এবং কাতারে বিজনেস আছে, বাংলাদেশে কোনো ধরনের বিজনেস শুরু করার বা সাধারণ মানুষের কর্মক্ষেত্র সৃষ্টি করার কোনো উদ্যোগ আছে কিনা, প্ল্যান আছে কিনা? আমি বাংলাদেশে, আমি ফাহিম দ্য ডেভেলপার অলরেডি বাংলাদেশে আমি নিয়েছি। নেওয়ার পরে আমি এটা নিয়ে কাজ করতেছি। আমার যে HR টিম বা আমার যে পুরা যে আপনার যে ম্যানেজমেন্ট আছে তারা হচ্ছে এটা নিয়ে কাজ করতেছে, এবং আমি চেষ্টা করতেছি যদি পারি দেশে কিছু করব। তবে সেই বিশেষ করে এটা হলো ব্যবসায়িক চিন্তা, দেশে অলরেডি আমার যে দুই একটা বিজনেস আছে, ইনক্লুডিং মাল্টিমিডিয়া বিজনেসও আছে, অনেক কিছু আছে। বাট আমি চাচ্ছি যে ডেভেলপমেন্ট বিজনেস, যে অ্যাজ এ ডেভেলপার হিসেবে নতুনভাবে বাংলাদেশে যাওয়া। তো এটা সময় বলে দিবে আমি যাবো কিনা আদৌ। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে কি বাংলাদেশে আমি চ্যারিটি কাজ করি, এই আপাতত এটাতে আমি ফোকাস থাকতে চাই, অসহায় মানুষের জন্য। আরেকটা জিনিস যেটা মনে করেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে মন্ত্রী থেকে শুরু করে MP থেকে শুরু করে সকলেই একটা চিন্তার মধ্যে কিভাবে বাংলাদেশের মানুষ বেশি মানুষ দেশের বাইরে পাঠিয়ে রেমিটেন্স নিয়ে আসা যায়। আমরা কি এটা চিন্তা করতে পারি না যে আমাদের দেশের লোকজন আমাদের দেশেই কর্মক্ষেত্র সৃষ্টি করে তাদেরকে রাখা, এবং ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশ থেকে বাংলাদেশে গিয়ে জব করে তারা চলবে, এটা কি আমাদের, আপনি এই বিষয়ে কি বলবেন? আমরা কেন সবসময় বলি যে এই দেশে আমরা এত হাজার লোক পাঠাবো, ওই দেশে আমরা অত হাজার লোক পাঠাবো, 1 লাখ লোক পাঠাবো, কেন আমাদের দেশে কেন আমরা এগুলো করতে পারি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন কিছু উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে আপনি যেটা বলছেন এই প্রশ্ন উত্তরটা এখানে আছে। উনি চাচ্ছেন যে আমাদের দেশে যেমন IT স্পেশালিস্ট আছে বা AI নিয়ে যারা কাজ করতেছে বা ভালো ভালো ডাক্তার আমাদের দেশের জন্য রাখবো, এবং আমরা দেশের বাহিরেও দিব। দেশের বাহিরে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে কি আমাদের রেমিটেন্সটা আমাদের দেশে আসবে, এবং আমাদের দেশে যার যতটুকু আমাদের প্রয়োজন তা পর্যন্ত রাখবো। এইরকম অনেক ধরনের কাজ চলতেছে, এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি যতটুকু জানি বর্তমানে ওনার হচ্ছে মোটো একটা, যে আমাদেরকে হাই স্কিল, আমাদের যে বেকারত্ব যারা আছে তাদেরকে, যে ইয়াং জেনারেশনদেরকে হাই স্কিলে ট্রেন করানো এবং দেশের জন্য কাজ করানোর জন্য এবং বিদেশের জন্য কাজ করানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা উদ্যোগ। দেখি সেটা কতটুকু সফল হয়, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আবারও বলি, এই সরকারের বয়স মাত্র হলো 6 মাস। আপনি 6 মাসে একটা বেবিকে কখনো বলতে পারবেন না আপনি দৌড়ান, বাচ্চাকে আপনি দৌড়াতে দিতে পারবেন না। একটা যে সরকার মাত্র 6 মাস, আমরা সরকারকে আমরা জাস্টিফাই করতে পারবো মিনিমাম 3টা বছর পরে। 3টা বছর একটা সরকার তখন জাস্টিফাই করতে পারবো, কারণ প্রত্যেকটা যে কোনো জিনিস আপনাকে আমি বলি, আপনি যখন একটা বাড়ি বানানোর সময় জমির মধ্যে মাটি কাটতে হয়, বাড়ি বানাতে হয়, দেওয়াল করতে হয়, 2 বছর পর তখন বাড়িটা হয়। তো ঠিক সেইভাবে আপনি সরকারকে একটু কাজ করার সুযোগ দিই আমরা। হ্যাঁ, আমরা কিন্তু সাথে সাথে যেন কোনো ব্যর্থ না বলি, সরকারকে একটু কাজ করার সুযোগ দিই। দেখি 3 বছর পরে, এরপরে হচ্ছে আপনার সমালোচনা করা আপনার অধিকার, আপনি অবশ্যই সমালোচনা করবেন। বাট কথাটা হচ্ছে সেটা যেন যৌক্তিকভাবে 6 মাসের মধ্যে একটা সরকারের কোনো পরিবর্তন, পৃথিবীর কোনো সরকারের পরিবর্তন আনতে পারবে না। 6 মাস মাত্র সময়। কিন্তু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।